যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, তবে আমি এখনই হব ভাগীরথী নদী। সত্যি এই ভাগীরথী গঙ্গার গুরুত্বই আলাদা। এটা রিজরা ফেরিঘাট, যার উল্টো দিকেই রয়েছে খড়দহের শ্যামসুন্দর ফেরিঘাট। আর রিজরায় গঙ্গা পাড়ে এটা হলো ছবির মতো সুন্দর প্রেম মন্দির আশ্রম। যে আধুনিক গানের সঙ্গে নৃত্য করে আমরা সেই দুর্গাপুজো সেলিব্রেশন করছি, এটা তো নয়। আমরা দুর্গাপুজো চণ্ডীপাঠ দিয়ে সেলিব্রেশন করব, দুর্গাপুজোয় আমরা আগমনীর গান দিয়ে সেলিব্রেশন করব। 78782520 সুপ্রতিম চক্রবর্তী। সুপ্রতিম চক্রবর্তী। যোগাযোগ করতে হলে অফিস আওয়ার্সে, মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30। প্রেম মন্দির জনকল্যাণ সমিতি প্রাঙ্গণে প্রবেশ করলেই ডান দিকে নজরে পড়বে একটি মঞ্চাকার যজ্ঞবেদী। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনারা কি প্রেম মন্দিরে মাঝে মাঝে আসেন, তাই না? আচ্ছা আচ্ছা, কতদিন আছেন মহারাজ এখানে? 13 বছর হয়ে গেল। শিক্ষা, স্বাস্থ্য এবং স্বরোজগার, এই তিনটে নিয়ে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি কাজ করছে। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, তবে আমি এখনই হব ভাগীরথী নদী। সত্যি এই ভাগীরথী গঙ্গার গুরুত্বই আলাদা। মন্দির তা সে যতই ছোট হোক, সেটা যদি ভাগীরথী গঙ্গার পাড়ে হয় তবে তার গুরুত্ব এবং সৌন্দর্য দুটোই বেড়ে যায়। আর সে মন্দিরের নাম যদি প্রেম মন্দির হয় তবে তার ওপর ভালোবাসা এমনিতেই বেড়ে যাবে। আজকে আমি এসেছি রিজরার প্রেম মন্দির আশ্রমে। এখানে আপনারা আসবেন কিভাবে, কি দেখবেন, দুপুরে প্রসাদ পেতে গেলে আপনাকে কি করতে হবে, এই সমস্ত কিছু খুঁটিনাটি থাকছে আমার আজকের ভিডিওতে। নমস্কার, আমি সুভাষ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। এই রিজরা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে হাওড়ার দিকে মুখ করে সোজা বেরিয়ে চলে আসুন টিকিট কাউন্টারের দিকে। হাওড়া থেকে অগণিত ট্রেন আছে রিজরায় আসার জন্য, যার কোনো একটিতে চড়লে 5 টাকার বিনিময়ে 30 মিনিটের মধ্যেই নেমে পড়তে পারবেন রিজরায়। এটা রিজরা টিকিট কাউন্টার, যার সামনে থেকে পেয়ে যাবেন অগণিত টোটো, যার কোনো একটাতে চড়ে এই দিকে মাত্র 1.5 কিলোমিটার গেলেই 10 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন প্রেম মন্দির আশ্রমে, যা জিটি রোডের ওপরে রিজরার বিখ্যাত মিষ্টির দোকান এই ফেলু মোদকের উল্টো দিকের গলিতে গঙ্গার একদম ধারেই অবস্থিত। ওই দেখা যাচ্ছে গঙ্গা, যার ধারেই আমার আজকের গন্তব্য। চলার পথে ডান দিকে নজরে পড়বে একটি ব্রহ্মা মন্দির, পারলে অবশ্যই দেখে নেবেন। এটা প্রেম মন্দির জনকল্যাণ সমিতি, যেখানে রয়েছে এই আশ্রম মন্দিরের সাধু নিবাস। আর তার ঠিক উল্টো দিকেই এটা হলো প্রেম মন্দির আশ্রম, আমার আজকের ঠিকানা। 2 পা দূরেই ওই দেখা যাচ্ছে শ্রীমানি ঘাট। চলুন ঘুরে আসি। এটা 1340 বঙ্গাব্দে স্থাপিত রিজরার প্রেম মন্দির আশ্রম, আর এটা হলো আশ্রম লাগোয়া গঙ্গার ঘাট, যা এই আশ্রমের পরিবেশটাকেই বদলে দিয়েছে। গঙ্গার জল এই আশ্রমের দেওয়ালে ধাক্কা দিচ্ছে, তাই গঙ্গার পাড়ে না বলে এই প্রেম মন্দির আশ্রমকে গঙ্গার ওপরে বলাই বোধহয় ঠিক হবে। ওটা হলো রিজরা ফেরিঘাট, যেটা গঙ্গার ওপারে খড়দহের শ্যামসুন্দর ঘাটের সাথে যোগাযোগ রাখে। এটা শ্রীমানি ঘাট,
আর এই ঘাটের পাশে মন্দিরের সামনের এই চত্বরটা হলো গাড়ি পার্কিং জোন, যেখানে অনায়াসেই অনেক গাড়ি পার্কিং করা যাবে। গঙ্গার ওপারে রয়েছে খড়দহের বিখ্যাত শ্যামসুন্দর মন্দির, যে ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে অবশ্যই দেখে নেবেন। চলুন এখন এই প্রেম মন্দির আশ্রমের ভিতরে যাওয়া যাক। ওই দেখা যাচ্ছে গঙ্গা, আর দুপা দূরেই অবস্থিত এই আশ্রমের মূল মন্দির, যেখানে এই অর্ধনারীশ্বর মূর্তি মূল আকর্ষণ। এই অর্ধনারীশ্বর হলেন হিন্দু দেবতা শিবের একটি রূপ, যা তাঁর সহধর্মিণী পার্বতীর সাথে মিলিত অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী হিসাবে নাক বরাবর লম্বায় সমানভাবে দ্বিধা বিভক্ত কিন্তু অবিচ্ছেদ্য, যা শিবের সর্বব্যাপী প্রকৃতির প্রতীক। অনেকের মতে যার অর্ধেক কেবল দেবী পার্বতী নন, এই বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত নারী শক্তির মিলিত রূপ, অর্থাৎ অর্ধেক পুরুষ হলেও বাকি অর্ধেক প্রকৃতি, এবং সর্বদা ডান দিকের অংশ শিব ও বাম দিকের অংশ দেবী পার্বতী বা প্রকৃতির লম্বালম্বী মিলিত রূপই হলো এই অর্ধনারীশ্বর মূর্তি, যা ভগবান শিবের সর্বব্যাপী প্রকৃতির চিহ্ন। রয়েছে এই প্রেম মন্দির আশ্রমের নিজস্ব ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল, চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। চাইলে পেয়ে যাবেন ধর্ম ও সংস্কৃতির ত্রৈমাসিক মুখপত্র প্রেম প্রবাহ পত্রিকা। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, আর এই একই নাম্বারে আগের দিন ফোন করলে চাইলে আপনার দুপুরের প্রসাদের ব্যবস্থাও হয়ে যাবে, যেখানে প্রসাদ মূল্য কিছু নেই, তবে চাইলে আপনি মন্দিরের উন্নয়ন প্রকল্পে আর ঠাকুরের প্রণামী বক্সে আপনার ইচ্ছে মতো মূল্য দিতেই পারেন। প্রবেশপথের বাঁদিকেই রয়েছে একটি ছোট্ট মণ্ডপ, যেখানে দুর্গাপূজা ইত্যাদি সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। মন্দিরের এই দিকটায় রয়েছে এই মন্দিরের অফিস চত্বর, রন্ধনশালা, গুরু মহারাজদের বিশ্রাম কক্ষ ও এই মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী তারানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি ক্ষেত্র। আসুন এক এক করে দেখে নেওয়া যাক। হ্যাঁ, মুনমুন ব্যানার্জি। 842099 842099 97386, তার সাথে হচ্ছে 8774815429, যেটা লেখা আছে। আর একটা নাম্বারও যাবে 700 700 36 36 78 78 520। 520। এটা হচ্ছে যার সাথে যোগাযোগ করবেন তার নাম হচ্ছে সুপ্রতিম চক্রবর্তী। সুপ্রতিম চক্রবর্তী। যোগাযোগ করতে হলে অফিস আওয়ার্সে, মানে সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30।
সকাল 10টা থেকে সন্ধ্যে 7:30টার মধ্যে এই নাম্বার 3টেতে ফোন করলে পাওয়া যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা কার ঘর, মানে কোন মহারাজের? অ্যাকচুয়ালি এখানটা বাইরে ঘরে এইখানে আমাদের গুরু মহারাজ এই সিঙ্গারি করা আছে। আচ্ছা, তখন এখানে বসতেন, এখানে প্রবচন করতেন টুকটাক, দুপুরবেলা সকালবেলা সব ভক্তি শিশুরা আসে। আচ্ছা, এখানে সব থাকে। এখন উনি তো অসুস্থ হয়ে যাওয়ার পর তো আর এখানে থাকেন না, এখন ও বাড়িতে শয্যাশায়ী হয়ে আছেন। আচ্ছা, এখন এই ছোটো বাবা একটু বসেন। আচ্ছা। আর এই সমস্ত মানে বই টই আছে, ওগুলো বিক্রির জন্য থাকে আমাদের। ও আচ্ছা, আর আমাদের এই যে নিত্য নৈমিত্তিক যে হয় সকাল থেকে এটা করা আছে। ও দৈনিক মানে দৈনন্দিন কার্যসূচি। এখন একটু এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, সে তো হতেই পারে, মোটামুটি টাইম এটাই। ঠিক আছে মহারাজ, আপনার নাম কি? আমার দয়ানন্দ বলছে। দয়ানন্দ ব্রহ্মচারী। আচ্ছা আচ্ছা, কতদিন আছেন মহারাজ এখানে? আমার মনে হয় 13 বছর হয়ে গেল। 13 বছর হয়ে গেল। ঠিক আছে মহারাজ, কথা বলে ভালো লাগলো আপনার সাথে। চলুন। এটা হচ্ছে আমাদের পরমগুরু মহারাজ, অর্থাৎ কারানন্দ ব্রহ্মচারী মহারাজের ওনার ঘর। উনি আচ্ছা, এখানে থাকতেন। যিনি এই প্রেম মন্দিরের প্রতিষ্ঠাতা, তার ঘর এটা। উনি থাকতেন এখানে। এখন এই ওনার এই যে প্রতিকৃতি রাখা আছে, এখানেই আমাদের শয়ন বা করা, সেবা দেওয়া সব কিছু ব্যবস্থা এখানে করা হয়। আচ্ছা আচ্ছা, এটা ওনার তারানন্দ ব্রহ্মচারী শয়ন কক্ষ। হ্যাঁ, আর এই মন্দির মতো করে রাখা হয়েছে। বুঝতে পেরেছি। এই যেখানে লেখা আছে আমাদের এটা করা আছে। আচ্ছা, হ্যাঁ, শ্রী এখন এই শ্রী গুরবে নমঃ। হ্যাঁ, পুজোর সমস্ত এই চলছে তো কালের প্রস্তুতি, ওই জন্য আর কি চাবিটা আমি খুলতে পারলাম না। আচ্ছা আর এইটা হচ্ছে আমাদের গুরু মহারাজ দেবানন্দ ব্রহ্মচারী মহারাজ। আচ্ছা, ওনার এইটাই শয়ন কক্ষ বা এই সব কিছু যেতে যাচ্ছে। এখন উনি অসুস্থ হওয়ার পরে আর তো ওখানে উনি চলে যাওয়া হয়েছে ও বিল্ডিংয়ে, ওখানেই আছেন, ওখানে সব কিছু। আর এটা হচ্ছে ওনার গুরুদেব, অর্থাৎ তারানন্দ ব্রহ্মচারী মহারাজ। আচ্ছা, ইনি তারানন্দ ব্রহ্মচারী। হ্যাঁ, ওনার এই পাদুকা সব রাখা আছে। ও, এটা ওনারই পাদুকা? ওনারই পাদুকা। বাহ। আচ্ছা, এখানে রয়েছেন রাজ্যপাল নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ স্বামী দেবানন্দ ব্রহ্মচারী। আচ্ছা, আর এই ওনার সব পুস্তক রাখা আছে এগুলো সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে লেখাটাও নিতে পারেন, নিত্যানন্দ্যং পরমপুরুষং নৈষ্ঠিক ব্রহ্মচার্য নিত্যং নিত্যং তপনিরতর। আচ্ছা, এগুলো আমাদের প্রার্থনাতেও হয় রেগুলার যে। আচ্ছা, এনারা আপনাদের ওই এসব গুরু পরম্পরা? হ্যাঁ, ওই নাট মন্দিরও সব আছে পরম্পরা। আচ্ছা, হ্যাঁ, নাট মন্দিরের ছবিগুলো তুলেছি। বৃষ্টি পড়ছে তো। ও, এটা তো দরজা খুললেই গঙ্গা। হ্যাঁ, বাহ। ঠিক আছে। এটা মাতৃ মন্দির ওখানে। এগুলো আমাদের নিত্য নিজস্ব ডেকোরেটর জিনিসপত্র সব এখানে আছে, ও বাড়িতেও আছে। আচ্ছা, আচ্ছা, এটা মাতৃ মন্দির। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ, পরিষ্কার। ইনি তারানন্দ ব্রহ্মচারীর মা, হ্যাঁ হ্যাঁ প্রতিষ্ঠাতার মা। হ্যাঁ, উনি মাকে নিয়ে থাকতেন এই ছোট কুটিয়া করে এখানে ইয়ে করে গেছিলেন। আচ্ছা, ওই যে অশোক ষষ্ঠী হয়, লাল লাল ফুল হয়। ওকে, কতদিনের গাছ হবে এটা? 100 বছর? বেশি তো। বেশি। আচ্ছা,
কেন উনি এসে এসব করেছেন, হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। আর এটা হচ্ছে বকুল গাছ, এটা আচ্ছা। অসত্য। কেন উনি এসে এসব করেছেন, হ্যাঁ, অনেক দিন হয়ে গেল। আর এটা তারানন্দ ব্রহ্মচারী মহারাজের সমাধি মন্দির। হ্যাঁ, আচ্ছা, আর উল্টো দিকে রয়েছে ওনার মায়ের মূর্তি, মাতৃ মন্দির। এটা এখানেই প্রতিষ্ঠা করে মাকে নিয়ে থাকতেন, সব কিছু করতেন। আচ্ছা আচ্ছা, এটা মাতৃ মন্দির। এইখানে ওনার এটা লেখা আছে, ভাষণ এটা এই পাঁচটা আবার আসুন। আচ্ছা, আগে নাম ছিল ঋষিরা। আচ্ছা, এখানে এদিকে রয়েছে প্রার্থনা হতো। নিচের ঘর। ছোট আর আচ্ছা, এই হচ্ছে ওনার পাতাল ঘর। আচ্ছা, এর নিচেও ঘর রয়েছে। এখানে সব তপস্যা করা হচ্ছে। আর এটা পাতাল ঘর। এটা কি পাতাল ঘরের প্রবেশ পথ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখছেন ও পাশ পর্যন্ত পুরোটাই পাতা এ ছিল। পাতাল ঘর ওই দিকটায় যেটা দরজা আছে দেখালেন, তাই তো? না, দরজা এটাই। আচ্ছা, দরজা এটাই। আচ্ছা, এটা আমরা, হ্যাঁ হ্যাঁ, এটা হলো মেন ভোগের ঘর, ওইটা বাইরের ঘর। আচ্ছা, এখানেও ভোগের ঘর রয়েছে, এইটা। আর ওটা বাইরের। বড় রান্না হলো ওখানে হয়। আচ্ছা, আপনাদের নামটা একটু বলুন। হ্যাঁ, আমার নাম রত্না রায়। রত্না রায়। রিসরা রেল পার্কে থাকি। আচ্ছা, আর আর আমাদের দীক্ষিত এটা। আচ্ছা এখানে আমার নাম গৌতম রায়, রিসরা রেল পার্টি, হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আপনারা কি প্রেম মন্দিরে মাঝে মাঝে আসেন, তাই তো? আচ্ছা, গঙ্গার ধারে মন্দির। খুব এখানে আমরা গঙ্গা স্নান করতে আসি, আমাদের সবাই আরো সব গোষ্ঠী আছে, আচ্ছা, তাদের সাথে সেখানে আমরা নাম টাম ও একটা গোষ্ঠীর সঙ্গে যুক্ত। আচ্ছা, এখানে এসে নাম করি, এ করি, মহারাজদের ভালো লাগে শুনতে। ঠিক আছে, খুব ভালো লাগলো পরিচয় হয়ে। মন্দিরের প্রবেশদ্বারের সামনেই রয়েছে এই জলছত্র। মণ্ডপের পিছনে এটা বাথরুম চত্বর। আর নাট মন্দিরের পিছনে এখানে রয়েছে হাত মুখ ধোবার জন্য জলের ব্যবস্থা। চলুন প্রেম মন্দির জনকল্যাণ সমিতির ভিতরটা দেখে আসি, যা এই মূল মন্দির চত্বরের পিছনেই অবস্থিত। গঙ্গার সামনের এই রাস্তার একপাশে প্রেম মন্দির আশ্রম, আর উল্টো দিকেই রয়েছে এই প্রেম মন্দির জনকল্যাণ সমিতি। এই প্রেম মন্দির জনকল্যাণ সমিতি প্রাঙ্গণে প্রবেশ করলেই ডান দিকে নজরে পড়বে এখানকার মঞ্চাকার যজ্ঞবেদী। আসুন এই সমিতির ভিতরটা ঘুরে দেখে নিই। সমিতি প্রাঙ্গণের এই দিকে রয়েছে সাধু নিবাস, আর এটা হলো অনুষ্ঠান হল, যেটা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যবহৃত হয়। চলুন এই আশ্রম ও তার অ্যাক্টিভিটি সম্পর্কে আরো অনেক কিছু জেনে নেওয়া যাক এই আশ্রমেরই মহারাজ শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহাশয়ের কাছ থেকে।
মহারাজ এটা কি দুর্গা দালান বা? না না, এখানে কাল গুরু পূর্ণিমা উৎসবটা হবে। আচ্ছা এটা আমাদের একটা হল আছে। আচ্ছা, নমস্কার মহারাজ। নমস্কার, আপনার যদি নামটা বলেন। আমার নাম শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী। আপনার পিছনে যে মহারাজের ছবি দেখতে পাচ্ছি উনি কে? ইনি হচ্ছেন পরম পূজ্যপাদ ব্রহ্মলীন শ্রীমৎ বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজের ছবি। এটা প্রেম মন্দির আশ্রম। তো এই প্রেম মন্দির আশ্রমটা কতদিনের আর কে প্রতিষ্ঠা করেছিলেন? পরম পূজ্যপাদ শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ এই প্রেম মন্দির আশ্রম প্রতিষ্ঠা করেন বাংলার 1334 সালে। তারপরে উনি দেওঘরের পূজ্যপাদ বালানন্দ ব্রহ্মচারীজি মহারাজের দীক্ষিত সন্তান ছিলেন এবং দেওঘরেতে প্রায় 14 বছর থাকার পরে গুরুদেবের আদেশে তিনি গঙ্গার তীরে একটি কুঠিয়া নির্মাণ করে এখানে অবস্থান করেন এবং নাম দেন প্রেম মন্দির। তারপর থেকে সেই কুঠিয়া আস্তে আস্তে বড় হয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। এই আশ্রম খোলা বন্ধের সময় কি আছে আর নিত্য পূজার সূচি কি আছে? সকালবেলা আমাদের 4:30 সময়তে মঙ্গল আরতি হয়। তারপরে আমাদের সকালবেলায় পুজো, তার আগে আমাদের নিত্য হোম, নিত্য বেদ পাঠ এগুলো সব হয়। তারপরে আমাদের 10টা থেকে পূজা। আচ্ছা, পূজার পরে আমাদের 1টা নাগাদ আমাদের দুপুরের ভোগের ব্যবস্থা। আর সন্ধেবেলাতে আমাদের আশ্রমে বিকেলবেলায় মানে সন্ধে নাগাদ পাঠের আসর বসে। সেখানে ধর্মগ্রন্থ পাঠ, গীতা পাঠ, স্তোত্র পাঠ, রাম নাম সংকীর্তন, আচ্ছা, হরিকীর্তন এগুলো প্রত্যেকদিন এক এক রকম হয়। তারপরে 7টা থেকে 7:15-র মধ্যে আমাদের আরতি, সন্ধ্যা আরতি হয়। আর রাত্রি 9টায় মন্দির বন্ধ হয়। এখানে বছরে বিশেষ বিশেষ কি কি অনুষ্ঠান হয়? আমাদের আশ্রমেতে বাৎসরিক উৎসব, অর্থাৎ মন্দিরের যে মূল বিগ্রহ অর্ধনারীশ্বর মহাদেব, তার বাৎসরিক প্রতিষ্ঠা তিথি হচ্ছে পৌষ মাসের শুক্লা একাদশী তিথি। সেই দিনই আমাদের 3 দিন ব্যাপী, সেই দিনকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী যাগ যজ্ঞ অনুষ্ঠান, ধর্মসভা, সঙ্গীত অনুষ্ঠান, ভক্তিগীতি এসব নিয়ে একটা 3 দিনের অনুষ্ঠান চলে। সকালে প্রচুর ভক্ত প্রসাদ পান 3 দিন ধরে। এছাড়া আমাদের আশ্রমে বাৎসরিকভাবে দুর্গা পূজা হয়। যেরকম মায়ের মূর্তি আসে এবং দুর্গা পূজারও এই 4-5 দিন ধরে অনুষ্ঠান চলে। আর অন্নপূর্ণা পূজা হয়। অন্নপূর্ণা পূজাকে উপলক্ষ করে তার 2 দিন আগে থেকে উৎসব শুরু হয়। আমাদের আশ্রম প্রতিষ্ঠাতা আচার্য পরম পূজ্যপাদ শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজের তিরোধান তিথি হচ্ছে আপনার ওই বাসন্তী ষষ্ঠী তিথি, মানে অন্নপূর্ণা পূজার 2 দিন আগে। আচ্ছা, সেই উপলক্ষে ওই দিনকে ওনার তিরোধান তিথি উৎসব, ধর্মসভা। তার পরের দিনকে বিভিন্ন আশ্রম মঠ মন্দির থেকে সাধু মহারাজরা আসেন, সাধু ভান্ডারা হয়। এবং তারপরের দিনকে অষ্টমী তিথিতে মায়ের পূজা হয়, মূর্তি আসে, পূজা হয়। এছাড়াও আমাদের গুরু পূর্ণিমা উৎসব হয়। আর আমাদের 4টে উৎসব আমাদের মূলত আশ্রমের প্রধান উৎসব। এছাড়াও আমাদের জন্মাষ্টমী, শিবরাত্রি, শ্রাবণ মাসের একটি সোমবার, তার শিবের বিশেষ অভিষেক পূজা। এছাড়াও আমাদের এই রকম ছোটোখাটো যে অনুষ্ঠান, মাঘী পূর্ণিমাতে আমাদের মাতৃমন্দিরের প্রতিষ্ঠা তিথি, এরকম লেগেই থাকে কম বেশি। মূলত 4টি প্রধান উৎসব। আর এখানে দীক্ষার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের আশ্রমে গুরু পরম্পরা যে অনুযায়ী আমাদের দীক্ষার প্রচলন আছে। আচ্ছা, দীক্ষার পাঁজিতে যে দীক্ষার দিন থাকে সেই দিন দেখেই আমাদের সুবিধা অসুবিধা দেখে আমরা দিন করে সেই অনুযায়ী বিধিবৎ দীক্ষা হয়। আচ্ছা, কি মন্ত্রে দীক্ষা দেওয়া হয়? আমাদের এখানে মূলত আদিগুরু শঙ্করাচার্যের পরম্পরা। আদিগুরু শঙ্করাচার্য যেরকম সমস্ত দেবদেবীর মন্ত্র উপাসনার দীক্ষা প্রচলন করে গেছেন ভক্তদের জন্য, তাদের সাধনার জন্য, সেই জন্য আমাদের মোটামুটি সব ঠাকুরের মন্ত্রই, দেবতাদের মন্ত্রতেই আমাদের দীক্ষা দেওয়া হয়। কেউ যদি দীক্ষা নিতে চায় তাহলে সে আপনার কাছে এখানে এসে যোগাযোগ করবে নাকি কোনো যোগাযোগের নাম্বার আমাদের রয়েছে? যোগাযোগের ব্যবস্থা হচ্ছে, আমাদের দীক্ষা বিষয়টা আমাদের একজন মহারাজ দেখাশোনা করেন, তিনি হচ্ছেন দয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ। তার সঙ্গে কথা বলতে হয়, তিনি সমস্ত কিছু যা বিধিবিধান আছে, ফর্দ দেওয়া বা নোট করা, কবে দীক্ষা হবে ইত্যাদিগুলো সব উনি দেখাশোনা করেন, দয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ। তার জন্য কি ওনার সাথে যোগাযোগ করা হ্যাঁ, যাবে? ওনাকে আশ্রমে এসেই যোগাযোগ করতে হয়, কারণ কি একটা পরিচিতির ব্যাপার থাকে। সেই জন্যে যে কোনো দিন সকালবেলায় 11টা থেকে 1টা পর্যন্ত উনি অ্যাভেলেবেল থাকেন। আচ্ছা, সেই সময় ওনার সঙ্গে যোগাযোগ করলে এটা উনি গাইডলাইন করে দেবেন। আচ্ছা।
আর মহারাজ এখানে যদি কেউ আসতে চায় তার জন্য পথ নির্দেশ কি আছে, কিভাবে আসবে? পথ নির্দেশ হচ্ছে, আমরা এটা জায়গাটা হচ্ছে হুগলি জেলা রিসরা। ট্রেন পথে এলে পরে হাওড়া থেকে আমাদের ট্রেন চলে, হাওড়া থেকে আমাদের ট্রেন রিসরা স্টপেজ মেন লাইনে যে ট্রেনগুলো আসে। এছাড়াও এই লোকেশনটা খুব ভালো, জিটি রোডের থেকেও খুব কাছে। আমাদের রিসরার খুব একটা বিখ্যাত মিষ্টির দোকান ফেলুমোদক মিষ্টির দোকান, সেই ফেলুমোদক মিষ্টির দোকানের ঠিক অপোজিটের গলি দিয়ে আপনার গঙ্গার ঘাটি আমাদের আশ্রম। আর ফেরি সার্ভিস হচ্ছে আমাদের আশ্রমের ঠিক পাশের ঘাটটাই আমাদের ফেরি সার্ভিস ঘাট, রিজরা ফেরিঘাট। রিসরা ফেরিঘাট। এটা আপনার ওপারে অর্থাৎ গঙ্গার ওপারে উত্তর 24 পরগনার যে খর্দা অঞ্চল, সেই খর্দার সঙ্গে যুক্ত হয়, শ্যামসুন্দর ঘাটের সঙ্গে যুক্ত হয়েছে। আচ্ছা, এখানকার সোশ্যাল অ্যাক্টিভিটি কিছু আছে? আমাদের প্রেম মন্দির জনকল্যাণ সমিতি বলে একটি পৃথক ট্রাস্ট আছে। যেমন প্রেম মন্দির আশ্রমটা হচ্ছে রিলিজিয়াস ট্রাস্ট, সেরকম প্রেম মন্দির জনকল্যাণ সমিতি হচ্ছে সোশ্যাল ট্রাস্ট। সোশ্যাল অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ আমাদের সোসাইটি অ্যাক্ট অনুযায়ী একটা ট্রাস্ট করা আছে। এটা আমাদের প্রায় 1984 সালেই ট্রাস্ট হয়। আমাদের তার জন্যে 80G ফেসিলিটিও আছে এখানে। তার মাধ্যমে যাবতীয় সেবা কাজ আমরা করি। আমাদের আশ্রমের যেগুলো রেগুলার সেবা কাজ, দুস্থ মানুষের সেবা, তার সঙ্গে শীতকালীন কাপড় দেওয়ার ব্যবস্থা, শীত বস্ত্র দেওয়ার ব্যবস্থা, পুজোর সময় কাপড় দেওয়ার ব্যবস্থা এবং সারা বছর মেডিকেল এডের ব্যবস্থা। আমাদের স্থানীয় অঞ্চলের দুস্থ ছাত্রদের জন্য তাদের বই দেওয়ার ব্যবস্থা। আমরা এখন যেহেতু স্কুলে বই অনেক দিয়ে দেয়, সেই জন্য আপার স্কুল মানে ক্লাস 10-এর পর থেকে আমরা সেই সমস্ত আর কি এডুকেশনাল এড আমরা দিই। তাছাড়া আমাদের ছোটোখাটো যেগুলো মানে অনেক মানে ওষুধের ব্যবস্থা দেওয়া ইত্যাদিগুলো আমরা করে থাকি। এছাড়াও এই প্রেম মন্দির জনকল্যাণ সমিতির মাধ্যমে একটি গ্রামীণ বিকাশ আমাদের সিঙ্গুর থানার অন্তর্গত বড়া অঞ্চলে কমলাপুর জায়গাতে আমাদের একটি প্রজেক্ট চলছে, যেখানে আমাদের প্রায় 1.5 বিঘে জমির ওপরে আমাদের একটা প্রজেক্ট চলছে, একটা আশ্রম কেন্দ্র করে। সেখানে আমাদের গ্রামের দুস্থ ছাত্রদের জন্য ফ্রি এডুকেশন চলছে, মানে কোচিং সেন্টার চলছে। এবং যারা আমাদের আশ্রমে পড়তে আসেন তাদের সারা বছরের পড়াশোনার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। এছাড়াও আমরা ওখানে একটা প্রাইমারি স্কুল নির্মাণ করেছি, যে স্কুলেতে আপনার 6টি রুম দিয়ে এখন মোটামুটি প্রাইমারি থেকে একদম ক্লাস 2 পর্যন্ত ক্লাস চলছে। ওখানে ক্লাস 1 থেকে কম্পিউটার শেখাবার জন্য কম্পিউটার সেন্টার করা হয়েছে। ওই স্কুলের নাম হচ্ছে শ্রী দেবানন্দ বিদ্যাপীঠ নাম দিয়ে স্কুলটি চলছে। বর্তমানে সেই স্কুলটার ডেভেলপমেন্টের জন্য আমরা আরও জমি কেনার প্রচেষ্টায় আছি, কথাবার্তাও চলছে। সেপ্টেম্বরের মধ্যে আমরা স্কুলের লাগো একটা 14 কাঠার প্লট কিনছি স্কুলের ভবিষ্যৎ চিন্তাভাবনার জন্য। এবং ওখানে আমাদের তারানন্দ শিল্পালয়ের মাধ্যমে ওখানে সেলাই স্কুল করা আছে, যেখানে গ্রামের দুস্থ মহিলারা স্বরোজগার যোজনা শিক্ষা এবং বছরে ওখানে 4-5 বার আমাদের মেডিকেল ক্যাম্প হয়। বছরে একবার মানে চক্ষু পরীক্ষা এবং ফ্রি চশমা দেওয়া, এগুলো ওখানে গ্রামের মানুষের সেবা কাজে চলছে। শিক্ষা, স্বাস্থ্য এবং স্বরোজগার, এই 3টে নিয়ে প্রেম মন্দির জনকল্যাণ সমিতি কাজ করছে। আচ্ছা, এখানে দুপুরে কেউ যদি প্রসাদ পেতে চায় তার ব্যবস্থা কি রয়েছে? ব্যবস্থা আছে, আগের দিনকে আমাদের একটু জানাবার ব্যবস্থা আছে। আচ্ছা, এবং সেই হিসাবে হয়। আচ্ছা, আর কেউ যদি আগের দিন জানাতে চায় তাকে কি এসে জানাতে হবে নাকি ফোন করলে চলবে? এসে জানালেই ভালো, কেন অনেক সময় ফোনের মাধ্যমে খবর ঠিকঠাক থাকে না। হ্যাঁ, সেই জন্যে কেউ যারা প্রসাদ নিতে চাইবেন আগের দিন হোক 2-1 দিন আগে হোক, তারা কতজন প্রসাদ পাবে কি হবে অফিসে যোগাযোগ করলে তার নিয়ে গাইডলাইন দিয়ে দেবে। আচ্ছা, অফিসের কোনো কি ফোন নাম্বার? অফিসের ফোন নাম্বার আছে, পিনাকি দাস আমাদের এখন বর্তমানে অফিস কার্যালয় দেখাশোনা করছেন। আচ্ছা, তাকে ফোন নাম্বারটা আছে। এখানে কেউ যদি প্রসাদ পেতে চায় তার কি কোনো নির্দিষ্ট কুপন মূল্য রয়েছে? না, আমাদের আশ্রম ছোটোখাটো আশ্রম, ঘরোয়া আশ্রম। এখানে আমাদের আগে একটু জানিয়ে দিলে আমাদের যেরকম ঠাকুরের প্রসাদ হয় আমরা ব্যবস্থা। আচ্ছা, এবার কেউ যদি ঠাকুরের নামে প্রণামী স্বইচ্ছায় দিতে চায় সে দিতে পারে? সে নিশ্চয়ই, সে প্রসাদের জন্য কোনো মূল্য নেওয়া না হয় না। এখানে সাধু নিবাস তো রয়েছে। হ্যাঁ, বাইরের কোনো লোক এসে দর্শনার্থী কেউ যদি থাকতে চায় তার ব্যবস্থা কি এখন? আমাদের যারা আশ্রমের শিষ্য ভক্ত হন বা পরিচিত হন, আমাদের কোনো ভাড়া সিস্টেমের কোনো ঘর ব্যবস্থা নেই। আচ্ছা, আমাদের গেস্ট হাউসে 4টি রুম আছে, যেগুলো আমাদের আশ্রমের সঙ্গে যারা যোগাযোগ করেন, আশ্রমের নিয়ম মেনে আসেন, হ্যাঁ, তাদের জন্য থাকার ব্যবস্থা আমরা করি, ভোজনের ব্যবস্থা করি, ব্যবস্থিত আছে।
কিন্তু সেগুলো কোনো নিঃশুল্ক, কিন্তু ওই পরিচিতির মাধ্যমে এলে পরে তাহলে আমরা সেটা ব্যবস্থা শিষ্য করতে ভক্ত পারি। বা হ্যাঁ, মানে পরিচিত আশ্রমের কেউ হলে? পরিচিত ব্যক্তি হলে এটা আমাদের সুবিধা। ঠিক আছে। আর মহারাজ, এই প্রেম মন্দির আশ্রম ছাড়া রিজরায় কাছাকাছি আর কি কি দর্শনীয় স্থান আছে? রিসরাতে আমাদের একটা প্রাচীন একটা গ্রাম আগে এটা ছিল। হ্যাঁ রিসরার যেরকম সিদ্ধেশ্বরী কালী মন্দির আছেন, হ্যাঁ প্রায় 600 বছর অতিক্রান্ত হয়ে গেছে। রিসরায় চারবাতিতে শীতলা মন্দির আছে। হুম। রিসরাতে আমাদের এই কতগুলো যে ঘাট রয়েছে, যেমন আমাদের এটা সীমানি ঘাট, এর যেতে ফেরি ঘাটটা হচ্ছে দাঁ ঘাট, আচ্ছা এরকম তার সামনে হচ্ছে লাহা ঘাট, তারপর হচ্ছে সাধুখা ঘাট, মানে এগুলো পরপর তারা বানিয়েছেন। এরকম অনেক ঘন ঘন খুব ঘাট বানিয়ে দেওয়া আছে রিসরাতে, সেগুলোও দর্শনীয়, অনেক প্রাচীন ঐতিহ্য বহন করছে। আমাদের ওয়ারেন হেস্টিংস তিনি প্রথম এখানে এই জুট মিল করেন। এছাড়াও আমাদের রিসরার লাইনের ওই পারেতেও আমাদের অনেক যেমন জয়শ্রী টেক্সটাইল রয়েছে, কুসুম ফ্যাক্টরি রয়েছে, ফসফেট রয়েছে, এরকম ছোট বড় প্রায় দিল্লি রোড পর্যন্ত আমাদের রিসরা একটা গ্লাস ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি রয়েছে। হ্যাঁ, প্রচুর ফ্যাক্টরি আছে। এটা ইন্ডাস্ট্রিয়াল অঞ্চল, এবং বলতে গেলে এই রিসরাতে সমস্ত ভারতবর্ষের মানুষ কম বেশি নিজ নিজ কলোনি তৈরি করে এখানে অবস্থান করছেন। এজন্য আমরা রিসরাকে একটা মিনি ভারতবর্ষ বলে থাকি। বিবিধের মাঝে দেখো মিলন মহান, রিসরা একটা বড় উদাহরণ। বছরের কোনো সময় কি এখানে প্রসাদ বিতরণ বন্ধ থাকে এরকম? আমাদের অম্বুবাচীর সময়তে মন্দিরে ভোগ লাগে না। গঙ্গা দশহরা এবং অম্বুবাচীর 4 দিন আমাদের মন্দিরেতে রান্না করা ভোগ লাগে না। এছাড়া আমাদের আশ্রমের একাদশীর দিন কি অন্ন ভোগ হয় না। এরকম কোজাগরী পূর্ণিমা যেমন জন্মাষ্টমীর দিনে আমাদের ভোগের ব্যবস্থা থাকে না, খালি দেবতাদের জন্য, কেন ব্রত থাকে আমাদের। আচ্ছা। এই ব্রতের যে দিনগুলো আছে সেইগুলোর দিনগুলো বাদ দিয়ে বাকি দিন প্রসাদ ব্যবস্থা থাকে। তবে মন্দিরের নিয়ম অনুযায়ী কোনো কোনো দিন অন্নভোগটাই বেশি হয়, একাদশীগুলো যেরকম অন্নভোগ হয় না, কিন্তু প্রসাদ ব্যবস্থা থাকে। প্রসাদ তো অবশ্যই নিরামিষ নাকি? একদমই, আমাদের প্রসাদের পুরোপুরি সাত্ত্বিক ভোজন এবং নিরামিষ ভোজন। আমাদের আশ্রমেতে ভোগের নিয়ম অনুযায়ী আমাদের মুসুর ডাল, পুঁই শাক, গাজর এগুলো পর্যন্ত আমাদের ভোগে লাগে না। এখনকার যে সমস্ত মানুষ তাদের জীবনযাত্রার মধ্যে কোন ব্যাপারটার পরিবর্তন করলে সমাজের আরো উন্নতি সম্ভব বলে আপনার মনে হয়? আধ্যাত্মিকতাই হচ্ছে ভারতের মূল ভিত্তি, যেটা স্বামীজি আমেরিকাতে শিকাগো ধর্মসভাতে গিয়ে এই বার্তাই দিয়েছিলেন, এবং আমেরিকাকে বলেছিলেন তোমরা আমাদের টেকনোলজি দেবে, তোমরা আমাদের প্রযুক্তি দেবে, আমরা তোমাদের অধ্যাত্ম বিজ্ঞান দেবো। ভারতবর্ষের একটা প্রাচীন সংস্কৃতি রয়েছে, একটা ধর্মীয় সংস্কৃতি রয়েছে, নাম দুর্গাপুজো। দুর্গাপুজোকে একটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় উৎসব, কিন্তু তাকে কেন্দ্র করে আমাদের একটা সংস্কৃতি, তাকে কেন্দ্র করে আমাদের একটা অর্থনৈতিক বিষয়, তাকে কেন্দ্র করে আমাদের একটা সমাজনীতি, সব কিছুই আমাদের ধর্মকে কেন্দ্র করেই এগুলো আমাদের স্থাপনা করা হয়েছে। অতএব ভারত এটাতে অভ্যস্ত, ভারত ভূমির মানুষ এটাতে অভ্যস্ত, সেই মূল ধারাতেই আমাদের থাকাই হচ্ছে মূল বিষয়। কিন্তু তাকে কেন্দ্র করে যখন আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি, যে একটা উৎসবকে কেন্দ্র করে আমরা নিজেদের মতন যাকে সেলিব্রেট করতে চাইছি, এই সেলিব্রেশন যে বিষয়টা, ধর্মীয় সেলিব্রেশনটা যদি ধর্মীয়ভাবে হয় তাহলে পরে তার থেকে আনন্দ আর কিছু নয়। কিন্তু আমরা সব উৎসবকেই এখন বর্তমান যুগে একটা অন্য মাত্রায় সেলিব্রেশনে নিয়ে যেই চলে যাচ্ছি, তখন কি হচ্ছে, হয়তো সাময়িক আনন্দ হচ্ছে, কিন্তু সেটা আমাদের কাছে কিন্তু খুব একটা বেশি সুদূর প্রসারী বা শিক্ষণীয় ফলপ্রসূ কিছু হচ্ছে না। কেন আমি দুর্গাপুজোর ম্যাটারটা কাউকে জানাচ্ছি না, দুর্গাপুজোর প্রাচীনত্ব, দুর্গাপুজোর ফ্যাক্ট কি, দুর্গাপুজোয় কি হয়, এটা আমাদের জানকারির মধ্যে নেই। আমরা ভারতবাসী হয়ে দীর্ঘদিন ধরে আমরা পূজা করছি, কিন্তু আনুষাঙ্গিকভাবে আমরা দুর্গাপুজোর প্যান্ডেল নিয়ে মত্ত হচ্ছি, দুর্গাপুজোর এক একদিন এখন মেনু খাওয়া দাওয়া নিয়ে মত্ত হচ্ছি, আমরা নাচ গান নিয়ে মত্ত হচ্ছি, আধুনিক গানের সঙ্গে নৃত্য করে আমরা সেই দুর্গাপুজো সেলিব্রেশন করছি। এটা তো নয়, আমরা দুর্গাপুজো চণ্ডীপাঠ দিয়ে সেলিব্রেশন করব, দুর্গাপুজোয় আমরা আগমনীর গান দিয়ে সেলিব্রেশন করব। তার মধ্যে থেকে আমাদের যে ঊর্জা আমাদের শরীরের মধ্যে যে আসে, আধ্যাত্মিক ঊর্জা আসে, তাতে আমাদের সামাজিক যে স্থিতাবস্থা, অর্থাৎ সেগুলো ধর্মীয় স্থিতাবস্থা এবং তার থেকে সামাজিক স্থিতাবস্থা, সবার মধ্যে একটা সুন্দর বাতাবরণ তৈরি হবে। সেইটাই লক্ষ্য এবং উদ্দেশ্য করে আমাদের প্রাচীনকালে ঋষি মুনি থেকে শুরু করে রাজারা থেকে শুরু করে এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সার্বজনীন এই দুর্গাপুজোকে বা যে কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আমাদের করা হয়েছে। সেই স্রোতটার মধ্যে আমাদের ফেরা নিশ্চয়ই উচিত। তাতেই আমাদের মনে হয় যে সামাজিক আমাদের যে দায়বদ্ধতা,
সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারবো। এই মন্দির নিয়ে কোনো গল্প বা অলৌকিক কাহিনী? গল্প বলতে আমাদের আশ্রমের দেবতার যে প্রতিষ্ঠা, অর্থাৎ অর্ধনারীশ্বর মহাদেবের যে প্রতিষ্ঠা, সেটাই একটি অলৌকিক বা কাহিনী বলতে গেলে। কারণ কি, শ্রীমৎ তারানন্দ ব্রহ্মচারীজি মহারাজ তিনি আশ্রম তো প্রতিষ্ঠা করেছিলেন, দেওঘর থেকে তিনি শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন। শ্রীধর মহারাজ আমাদের শালগ্রামজির নাম, সেই শ্রীধর মহারাজের নামেতেই তিনি প্রথমে আশ্রমের জমি কেনে, দেবোত্তর সম্পত্তি। এবং তিনি এখানকার সিদ্ধেশ্বরী কালী মন্দিরেতে তারপরে নিত্য পূজা করতে যেতেন, কিন্তু কোনো মন্দির নির্মাণ করেননি। তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, মায়ের মন্দির যেতে পারছেন না। এরকম সময় কাতরভাবে, সেই ঘুমের ঘরেই মাকে যাকে বলে এক প্রকার উনি কাতরভাবে জানাচ্ছেন, তো সেইভাবে অস্ফুটভাবে তার কাছে স্বপ্নাদিষ্ট হলেন যে তুমি জগৎ পিতা জগৎ মাতার মিলিত মূর্তি প্রতিষ্ঠা করো। সেই থেকে তিনি তখন জগৎ পিতা জগৎ মাতার মিলিত মূর্তি কি হতে পারে চিন্তা করতে করতে এই অর্ধনারীশ্বর বিগ্রহ তিনি সন্ধান করলেন শাস্ত্র মন্থন করে, এবং তাকেই তিনি প্রতিষ্ঠা করলেন। এবং এইভাবেই আমাদের আশ্রমের প্রত্যেকটা অনুষ্ঠান কোনো না কোনো দৈব নির্দেশেই শুরু হয়েছে, এবং যা এখনো পর্যন্ত যেহেতু দৈব নির্দেশ, সেগুলো যেন ধারাবাহিকভাবে সেটা চলছে এবং চলে যাচ্ছে। আপনার কি মনে হয় দর্শনার্থীরা এখানে কি জন্য আসে, বা লোকে এখানে কেন আসবে? প্রত্যেক জায়গায় আশ্রম মঠ মন্দিরগুলো দুটো উদ্দেশ্য থাকে। আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা আশ্রমের একটা মূল মন্ত্র আছে, সেটা হচ্ছে আত্মানং মোক্ষার্থম জগৎ হিতায় চ, যেটা স্বামীজি প্রচলন করেছিলেন। যে এখানে মানুষ আসবে দুটো কারণের জন্য। একটা হচ্ছে নিজের আত্মিক উন্নতির জন্য, আত্মদর্শনের জন্য, আত্ম বিষয়ক চর্চা করবার জন্য, যাকে আমাদের রমণ মহর্ষি বলেছেন যে হু অ্যাম আই, অর্থাৎ আমি কে, এটাকে জানবার জন্য যে আধ্যাত্মিক একটা চর্চা কেন্দ্র, সেটা হচ্ছে আমাদের আশ্রম মঠ মন্দির, যা প্রতিনিয়ত প্রেম মন্দিরে চর্চা হয়। বিভিন্ন উপনিষদ বেদ বেদান্ত গ্রন্থাদির চর্চা এবং সেই নিয়ে প্রবচন, এগুলো আমাদের প্রেম মন্দির রেগুলার কার্যধারার মধ্যে পড়ে। বিভিন্ন ক্লাসের মাধ্যমে হয়, কোর্সের মাধ্যমে হয়, এটা একটা আছে। এবং আর দ্বিতীয় হচ্ছে জগৎ হিতায় চ, নিঃস্বার্থভাবে গীতায় যে ভগবান বর্ণনা করেছেন নিষ্কাম কর্মযোগের কথা। আমরা তো রোজ নানা রকম কাজকর্ম করি, আমরা নিজেরা অনেক রকম দান টানও করি, অনেক অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা জড়িত হয়ে আছি, অনেকেই আমরা করি, আমাদের এটা সহজাত ভারতবাসীর একটা প্রবৃত্তি। কিন্তু সেটা এই কর্মটা নিষ্কাম কর্ম কি করে হবে? সেই নিষ্কাম কর্মটার যে সিলেবাস বা নিষ্কাম কর্ম করতে গেলে তার কী কী পিউরিফিকেশনের প্রয়োজন আছে, সেইটাও আমাদের এই আশ্রম মঠ মন্দিরগুলো থেকেই শিক্ষা দেয়। যার জন্য রামকৃষ্ণ আশ্রম, ভারত সেবাশ্রম সংঘ, গৌরীয় মঠ পরম্পরা সবই, অর্থাৎ ঈশ্বরার্থে যাই কাজ করি না কেন, ঈশ্বরে সমর্পণ করে কি করে কাজ করা যায়, তার যে একটা আমাদের সহজভাবে যে শিক্ষা লাভ, সব আশ্রম মঠ মন্দির এই শিক্ষাই দেয়। প্রেম মন্দির আশ্রমও এই ধরনের কালচার বা এই ধরনের শিক্ষা প্রণালীর মধ্যেই আছেন, এবং তারাও সমাজে এত বছর ধরে এইভাবে কাজ করে যাচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে বলবো, প্রেম মন্দির আশ্রমে আপনারা অতি অবশ্যই আসবেন। আশ্রম সবসময় আমাদের খোলা থাকে, দর্শনীয়ভাবে আধ্যাত্মিক জীবনচর্চা নিয়ে আমাদের যে কার্যধারা চলে, এবং সামাজিকভাবেও যে কার্যধারাগুলো আমরা সমাজ কল্যাণের জন্য করি, সেগুলোর সঙ্গে আপনারা যুক্ত হবেন। যেটা সম্পূর্ণ অভাব হয়ে পড়ছে আমাদের প্রেম, সেই প্রেমের একটা বাতাবরণ প্রেম মন্দিরে আছে। আপনারা আসবেন, এটা আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। নমস্কার। রিজরার এই গঙ্গার অপর প্রান্তেই অবস্থিত নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতিবিজড়িত খড়দহের শ্যামসুন্দর মন্দির। যে অপূর্ব মন্দিরের ভিডিওর একটি লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে অবশ্যই দেখে নেবেন। চলুন, ঘড়িতে দুপুর 1টা, প্রসাদ গ্রহণের সময় হয়ে গেছে, বসে পড়া যাক। আর প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আজকে এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।